স্বাগত দীপ্ত বিশেষ সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগের দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক, এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিচার বিভাগ যদি শক্তিশালী না হয়, মানবাধিকার নিশ্চিত হবে না। মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরাও। প্রথমে সকাল 7:15টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। সেখান থেকে প্রধান বিচারপতি কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। রবিবার এই 2 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো আপনাদের এক্সপেকটেশনটা যদি আমরা ফুলফিল করে দিতে পারি, যারা এই 1-1.5 মাসে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়, এবং এটা করার উদ্দেশ্য একটাই, প্রতিজন এই দেশের প্রতিজনের অধিকার সংরক্ষণ করতে হবে, প্রতিজনকেই নিরাপত্তা দিতে হবে, প্রতিজনেই যেন তাদের ইয়েতে আর্থিকভাবে সচ্ছল হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে। ওই পথটা প্রশস্ত করে দেওয়ার জন্যই আমাদের কাজ। আমরা চেষ্টা করব আমরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি, এবং এই আন্দোলনটা শিরোনামই ছিল বৈষম্য বিরোধী, এবং বিভিন্ন রকম বৈষম্য আমাদের সমাজে রয়ে গেছে। অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে, ধর্মীয় বৈষম্য, সংখ্যালঘুগত বৈষম্য, বিভিন্ন রকম বৈষম্য রয়ে গেছে। সব ক্ষেত্রেই বৈষম্য দূর হোক, এটাই আমাদের মূল মন্ত্র। আমার মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি কি করব, আমি এরপরেই মিটিংয়ে বসবো, তারপরে আমি প্ল্যান করব। আমি জাতির কাছে সবার কাছে সহযোগিতা চাই, শুভেচ্ছা চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা। এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। এছাড়াও প্রধান উপদেষ্টা তার অধীনের সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন বলে জানা গেছে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুমোদনহীন অস্ত্র আগামী 7 দিনের মধ্যে জমা দিতে হবে, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ঢাকা সিএমএইচে সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে নিজেদের জীবন বিপন্ন হয়। কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে আনসারের অনেক সদস্য আহত হন। তাদেরকে দেখতে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি আহত আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাকে হামলার ভিডিও দেখানো হয়। সাধারণ মানুষের কাছে অস্ত্র কিভাবে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষিদ্ধ বোর্ড, যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল? যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে
আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অনুরোধ করছি, প্ররোচনায় আসেন না। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন, আমার কিছু করার নেই। পুলিশের বর্তমান যে পোশাক রয়েছে তা পরে তারা বের হতে চান না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ইস্যুতে রিপোর্ট আজই পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী সহ যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে, তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে, তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি এবং বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট আপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট, যেহেতু 24 ঘন্টার সময় দিয়েছি এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে, কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয়। তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা। তো যারা এটি করেছে, বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, কিছু ষড়যন্ত্রকারী তা নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র জনগণ রুখে দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে সকালে তার কবরে দোয়া ফাতেহা পাঠের আয়োজন করা হয়। এতে অংশ নেন মির্জা ফখরুল সহ দলের নেতাকর্মীরা। পরে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের বিজয় নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আমি অনুরোধ করব কেন্দ্রীয় গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম ভূমিকা রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম নিপীড়ন চালায়। এ সময় নিজের ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন অধ্যাপক আবু তাহের। সে কারণে হাসিনা সরকারের পতনের পর উপাচার্যের পদত্যাগ দাবিতে রবিবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই দাবির মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।